আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহজাবিন মাহি। প্রথমেই সংবাদ শিরোনাম। সিলেটে কফি শপে বিস্ফোরণ থেকে আগুন, পথচারী সহ আহত 7। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত বললেন মির্জা ফখরুল। 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। কাতার বিশ্বকাপের 2 বছর পর জার্মানরা বুঝল রাজনীতি করা ঠিক হয়নি। শুধু টেলিভিশন কেনার জন্যই নাটকটি লিখেছিলেন হুমায়ুন আহমেদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে কফি শপে বিস্ফোরণ থেকে আগুন, পথচারী সহ আহত 7। সিলেট নগরের একটি কফি শপে বিস্ফোরণ থেকে আগুন, পথচারী সহ 7 জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে 10:30টায় সিলেট নগরের জিতু মিয়ার মোড়ে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিষ্টিজাত সামগ্রী বিক্রয় করা স্বাদ নামের একটি প্রতিষ্ঠানের কফি শপ আছে সিলেট নগরের জিতু মিয়ার মোড়ে। গতকাল রাত 10:30টার দিকে কফি শপের রেফ্রিজারেটর বিস্ফোরণ ঘটে। এতে কফি শপের কাচের দরজা সহ বিভিন্ন কাচের উপকরণগুলো ভেঙে রাস্তায় পড়ে। এক পর্যায়ে আগুন লেগে যায়। স্থানীয় মানুষের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় কফি শপে থাকা কর্মচারী, পথচারী সহ 7 জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সতর্ক থাকা উচিত বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। আজ বুধবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনি ভয়ঙ্কর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন, সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা এই মুহূর্তে আর একটি বিপর্যয় গ্রহণ করতে পারবো না। আমাদের মাথার উপরে বিপদ আছে। ফ্যাসিবাদদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সফলভাবে জাতিকে বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই বিভক্তিটা দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চাই। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন মত থাকবে, তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, এই মৌলিক বিষয়ে ঐক্য থাকতে হবে। জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। 17 বছরে জঞ্জাল সরানো 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। তাই এই সরকারকে সময় দিতে হবে। তবে তাতে সবকটি সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টই করবে। 19 নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা। রাষ্ট্র সংস্কারের 31 দফা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি। 19 নভেম্বর রাজধানী ঢাকা দিয়ে এই কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে কর্মশালা করা হবে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে 19 নভেম্বর ঢাকার কর্মশালায় অনুষ্ঠিত হবে। এরপর 23 নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী, 25 নভেম্বর খুলনা, 23 নভেম্বর সিলেট, 2 ডিসেম্বর ময়মনসিংহ, 7 ডিসেম্বর রংপুর ও বরিশাল এবং 21 ডিসেম্বর ফরিদপুর ও কুমিল্লায় কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ বিষয়ক কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক
ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, রাজধানী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন সৈকত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারিস আলী মামুন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনার আক্তার রুনু, সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ আহলিমা আরলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুসুস সাত্তার পাটোয়ারি। কাতার বিশ্বকাপে 2 বছর পর জার্মানরা বুঝলো রাজনীতি করা ঠিক হয়নি। কাতার বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার পরের বিশ্বকাপ খেলাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। এতদিন পর 2022 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মান দলের উপলব্ধি, সেই বিশ্বকাপে তাদের রাজনীতি করা ঠিক হয়নি। 2018 সালের পর 2022 সালেও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় 4 বারের চ্যাম্পিয়ন জার্মানি। 2022 বিশ্বকাপে স্বাগতিক কাতারের একটি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে গ্রুপ ছবি তুলেছিল জার্মান দলটি। 2 বছর পর জার্মানির সেই দলের অংশ ও বর্তমান অধিনায়ক ইয়োশুয়া কিমিখ বলেন, সেই সময়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ঠিক কাজ করিনি। কাতারের সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ, যেটাকে মানবাধিকার বিরোধী বলেই মনে করে পশ্চিমা দেশগুলো। তাই বিশ্বকাপ চলাকালে ইউরোপের 7টি দেশ পরিকল্পনা করেছিল ওয়ান লাভ লেখা বাহুবন্ধনী পরে খেলতে নামার। আমাদের খেলোয়াড়দের, বিশেষ করে রাজনৈতিক দলের অধিনায়ক হিসেবে কিছু নির্দিষ্ট মূল্যবোধের পাশে দাঁড়ানো উচিত। তবে সব সময় রাজনৈতিক মতাদর্শের জানান দেওয়াটা আমাদের কাজ নয়। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শাস্তির হুমকিতেই সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি ওই 7 দেশ। তবে জার্মানির খেলোয়াড়রা জার্মানির বিপক্ষে ম্যাচ শুরুর আগে থেকে গ্রুপ ফটো তুলতে গিয়ে হাত দিয়ে মুখ ঢেকে প্রতিবাদ জানান। যে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গিয়েছিল জার্মানি, সেই ম্যাচের পর দলটির সেই সময়ের কোচ হ্যান্সি ফ্লিক বলেছিলেন, আমরা এটাই বোঝাতে চেয়েছি, ফিফা দলগুলোতে চুপ থাকতে বাধ্য করেছিল। শুধু টেলিভিশন কেনার জন্যই নাটকটি লিখেছিলেন হুমায়ুন আহমেদ। আজ হুমায়ুন আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে নানান স্মৃতিচারণা উঠে আসেন এই জনপ্রিয় নির্মাতা। তার কাজগুলো এখনো দর্শক মনে অমলিন হয়ে রয়েছে। নির্মিত নাটক কিংবা সিনেমার চিত্রনাট্য বা নির্মাণের পিছনে রয়েছে নানা ঘটনা। সেগুলো কখনো তার সঙ্গে কাজ করে সহশিল্পীদের মাধ্যমে উঠে এসেছে, কখনো তিনি নিজেই তার আত্মজীবনীমূলক বই বা সাক্ষাৎকারের ঘটনাগুলো ভক্ত ও পাঠকদের সঙ্গে ভাগাভাগি করেছেন। হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি নিয়েও মজার ঘটনা রয়েছে। প্রচারের পর থেকেই এই সব দিন রাত্রি ধারাবাহিকটি জনপ্রিয়তা পেতে শুরু করে। নাটকটি ঘিরে দর্শক, অভিনয় শিল্পীরা, সংশ্লিষ্ট মানুষের আগ্রহ দিন দিন বাড়তে থাকে। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন নাটকটি লেখায় ইতি টানেন হুমায়ুন আহমেদ। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? লেখকের জবানিতে এই সব দিন রাত্রি বন্ধ করার পিছনে সেই মজার গল্প তুলে ধরা হলো। হঠাৎ করে নাটকের জগতে এসেছিলেন হুমায়ুন আহমেদ। তার পেছনে কারণ ছিল অর্থ। সে সময় তাদের বাসায় কোনো টেলিভিশন ছিল না। তার মেয়েরা নিচের বাসায় টেলিভিশন দেখতে যেতেন। একটি সাক্ষাৎকারে হুমায়ুন আহমেদ বলেছিলেন, আমার বাচ্চারা নিচের বাসায় টেলিভিশন দেখতে গিয়ে হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে ফিরে এলো। বলল তাদের একটি টিভি কিনে দিতে হবে, তাদের পছন্দের প্রোগ্রাম দেখতে পারিনি। শুনে বললাম, ঠিক আছে, আমি কিনে দেব। তখন তারা বলল রঙিন টিভি কিনে দিতে হবে। আমি রাজি হলাম। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।